বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিশুদের উচ্ছ্বাস, আগামীতে সহজ ও যুগোপযোগী বই বের করার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর। পুরোদমে এগিয়ে চলছে মূল পদ্মা সেতু নির্মাণ কাজ, শতভাগ প্রস্তুত নদীর দুপারের সংযোগ সড়ক। কাওড়াকান্দি ফেরিঘাট সরিয়ে নেওয়া হয়েছে কাঁঠালবাড়িতে। আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বুড়িগঙ্গা শীতলক্ষার পর এবার দূষণের শিকার হচ্ছে ধলেশ্বরী। চামড়া কারখানার বর্জ্যে বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি, ক্ষতিকর প্রভাব আশপাশের জনজীবনেও। এবং জমকালো আয়োজনে দেশে দেশে চলছে 2017 বরণ উৎসব। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ভিড়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 22তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2017 উদ্বোধনী এবং 2013-14 অর্থ বছরে জাতীয় রফতানি ট্রফি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মেলা 2017 এই উদ্বোধন অনুষ্ঠান, সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে ইংরেজি নববর্ষের প্রথম দিন, তাই সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। ইংরেজি নববর্ষ তো, তাই একটু ইংরেজিতে বললাম। আমি গভীর শ্রদ্ধা জানাই যার নেতৃত্বে আজকে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয়ের সুযোগ পেয়েছি। দীর্ঘ 24টা বছর যিনি সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন এবং মহান মুক্তিযুদ্ধ, 9 মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন যার নেতৃত্বে আমরা পেয়েছি, সেই মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জানাই যে 30 লক্ষ শহীদ রক্ত দিয়ে এবং 2 লক্ষ মা বোন যাদের ইজ্জতের বিনিময়ে আমাদের স্বাধীন জাতি হিসেবে এই পরিচয় দিয়ে গেছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই সকল মুক্তিযোদ্ধার প্রতি, তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে এবং যারা নির্যাতিত হয়েছিলেন, যারা যে সকল পরিবার আপনজন হারিয়েছেন, সকলকে আমি স্মরণ করি। আমাদের দেশ আজকে স্বাধীন দেশ। যে কোনো একটি দেশ উন্নত করতে হলে কথায় বলে বাণিজ্য বশতে লক্ষ্মী, কাজে ব্যবসা বাণিজ্য প্রাচীন কাল থেকেই চলে আসছে। তো বাণিজ্যের মধ্য দিয়ে এবং ব্যবসা সম্প্রসারণ ঘটিয়ে একটি দেশ অর্থনৈতিকভাবে উন্নত হয়, স্বাবলম্বী হয়। আমরা তাই বাণিজ্যের উপর অত্যন্ত গুরুত্ব দিই। বাংলাদেশ, আমাদের ভৌগোলিক অবস্থানটা এমন, আমরা যদি ইতিহাস দেখি যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই অঞ্চলে অনেকেই বাণিজ্য করতে এসেছেন। আমাদের তৈরি যেমন মসলিন সারা বিশ্বব্যাপী রাজ দরবার স্থান পেত। আমাদের তৈরি পাটজাত পণ্য অনেক দেশে শিল্পের বিকাশ ঘটিয়েছিল, জুট ইন্ডাস্ট্রি গড়ে তুলেছিল। এভাবে আমাদের তৈরি বিভিন্ন পণ্য, জাহাজ শিল্প সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। এ ধরনের আমাদের বহু ঐতিহ্য রয়েছে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু জাতির পিতার নেতৃত্বে এদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছি এবং জাতির পিতা স্বাধীনতার পর একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব পেয়েছিলেন। বলতে গেলে শূন্য থেকেই যাত্রা শুরু করা হয়েছিল, কারণ সেই সময় যে অবস্থা ছিল, আমরা ছিলাম একটি প্রদেশ। বাংলাদেশ থেকে একটি পণ্য বিদেশে রপ্তানি করার কোনো সুযোগ পাকিস্তান আমলে ছিল না। কোনো ব্যবসায়ী কোনো কিছু, এমনকি বিদেশে যাবারও সুযোগ ছিল না। বিদেশে যেতে হলে করাচিতে যে ভিসা নিয়ে তারপর বিদেশে যেত, এটা আমার নিজের অভিজ্ঞতা আছে। কারণ আমি 69 সালে যখন আমার স্বামীর কর্মস্থল ইটালিতে যাই, আমাকে ভিসা নেবার জন্য প্রথমে করাচিতে যেতে হয়েছিল, সেখান থেকে ভিসা নিয়ে তারপর যেতে হয়েছিল। এই ছিল আমাদের
বাঙালিদের অবস্থা। জাতির পিতার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করার পরই আজ আমাদের সুযোগ হয়েছে, কিন্তু তিনি স্বাধীনতার পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন, যখন একটা টাকা রিজার্ভ মানি ছিল না, বাজেট দেওয়াই কষ্টকর ছিল, গোলা এক ফোঁটা খাদ্য ছিল না, তার উপর যুদ্ধ হতো, মানুষ শরণার্থী, বিভিন্ন শহীদ পরিবার, সকলে পুনর্বাসন, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট সবকিছু নতুনভাবে তৈরি করতে হয়েছিল। এই অবস্থায়ও কিন্তু এদেশের শিল্প বাণিজ্য যাতে গড়ে ওঠে তার জন্য ব্যাপক কর্মসূচি তিনি বাস্তবায়ন করেন এবং বিভিন্ন পরিকল্পনা নেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা একটা দিক নির্দেশনা তিনি দিয়েছিলেন, যা বাস্তবায়ন তিনি শুরু করেছিলেন, যার শুভফল যখন মানুষ পেতে শুরু করলো, এরপরে আমাদের উপর নেমে এলো সেই অমানুষের অন্ধকার। ৭৫ 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হলো। তারপর থেকে আমরা দেখেছি হত্যা ষড়যন্ত্রের মধ্য দিয়ে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা বদলের পালা, এবং যারা ক্ষমতায় এসেছিল তারা কিন্তু এই স্বাধীনতা বিরোধীদেরকেই ক্ষমতায় বসিয়েছিল, যাদের একটা এই কাজ ছিল নিজেদের ভাগ্য গড়ে তোলা, দেশের মানুষের না। বরং বাংলাদেশ, এদেশের মানুষ রোগাক্লিষ্ট থাকবে, দরিদ্র থাকবে, ক্ষুধার্ত থাকবে, আর ওই হাড্ডিসার কঙ্কালসার দেহগুলি দেখিয়ে দেখিয়ে, ওই দারিদ্রতা দেখিয়ে দেখিয়ে বিদেশ থেকে ভিক্ষা আনবে, নিজেরা লুটপাট করে খাবে, নিজেরা ধীরে ধীরে মানে সম্পদশালী হবে, আর দেশের মানুষ অবহেলিত থাকবে। এটাই ছিল তাদের লক্ষ্য। 21টা বছর বাংলাদেশের মানুষ এইভাবে যাতনা ভোগ করেছে। 96 সালে আওয়ামী লীগ যখন সরকারে আসে, আমরা সরকারে এসেই আমাদের উদ্যোগ ছিল একটাই, যে আমরা নিজের পায়ে দাঁড়াবো, নিজেদেরকে গড়ে তুলব, আমরা বিশ্বের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাব। সেই চিন্তা চেতনা নিয়েই কিন্তু আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিই, এবং আমাদের অর্থনীতিকে আরো শক্তিশালী গতিশীল করবার জন্য বেসরকারি খাতকে আমরা উন্মুক্ত করে দিই। বেসরকারি খাতের যাতে বিকাশ ঘটে তার জন্য বিভিন্ন ক্ষেত্র, যেমন বিদ্যুৎ উৎপাদন, 96 সালে মাত্র 1500 কি 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো। তখন কিন্তু সব বিদ্যুৎ উৎপাদন হতো একমাত্র সরকারি ভাবে। আমি সরকার এসে প্রধানমন্ত্রী হয়ে আমি আইন পাশ করলাম, বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিলাম। ঠিক সেইভাবে আমাদের প্রতিটি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের আমরা বেসরকারি খাতকে আরো উদ্যোগ বেশি করে সুযোগ সুবিধা সৃষ্টি করে দিলাম। সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাত যখন সুযোগ পেল, স্বাভাবিকভাবে আজকে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে বিকশিত হয়েছে বেসরকারি খাত। তবে এক্ষেত্রে আমি বলবো যে বেসরকারি খাতেরও যথেষ্ট দায়িত্ব রয়েছে। শুধু নিজেরা ব্যবসা বাণিজ্য করে নিজেরা মানে অর্থশালী সম্পদশালী হবেন আর বড়লোক হবেন এই চিন্তার জন্য না থাকে, মনে রাখতে হবে যে আপনাদেরকে যে সুযোগগুলি দিচ্ছি, অর্থাৎ আমরা সরকার হিসেবে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছি, সব ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিচ্ছি, এই সুযোগটা হচ্ছে আপনাদের এই সুযোগ নিয়ে দেশের মানুষের কল্যাণ করতে হবে, দেশের মানুষের উন্নতি করতে হবে। আজকে যারা শিল্প কলকারখানা গড়ে তুলবেন, আমরা রপ্তানির উপর গুরুত্ব দিই, কিন্তু পাশাপাশি আবার এটাও ভাবতে হবে আমার নিজের দেশে বাজার সৃষ্টি করতে হবে, অর্থাৎ নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। আমার দেশের মানুষের যদি আর্থিক সচ্ছলতা আসে, আমার দেশের মানুষের যদি ক্রয় ক্ষমতা বাড়ে, তা আপনার পণ্য বাজার পাবে, তারাও মানুষ ভালো থাকবে, আপনার শিল্পের প্রসার ঘটবে। সেই সাথে আরেকটি সুযোগ আমরা করে দিয়েছি, সেটা হলো শুধু আমাদের দেশ না, এই দক্ষিণ এশিয়ায় যেমন আমার প্রতিবেশী দেশগুলি, তাদের সাথে যেন ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হতে পারে সেই সুযোগটাও কিন্তু আমরা সৃষ্টি করেছি। আজকে আমরা নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশ BBIN সৃষ্টি করে সেখানে যোগাযোগের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা করেছি। এতে আপনাদেরও পণ্য আমদানি রপ্তানির সুবিধা হয়েছে, আর একটা মার্কেট আপনারা পাচ্ছেন। অপরদিকে ভারত, চীন, মিয়ানমার, বাংলাদেশ BCIM মানে EC করিডোর, এই যে 4টা দেশ, এ পাশে 4টা দেশ, তাদের সঙ্গে যে একটা যোগাযোগের ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য বিস্তারের একটা সুযোগ আমরা করে দিলাম, তাতে আমাদের দেশের শিল্পায়নও যেমন ঘটবে, আবার পণ্য বাজারজাত করার সুযোগ পাবে। সেই সাথে সাথে বিশ্বব্যাপী যাতে আরো ব্যাপকভাবে
আমাদের পণ্য যায়। তাই নতুন নতুন বাজার আপনাদের খুঁজে ফিরতে হবে, এবং সেই বাজারই শুধু না, কোন দেশে কোন এলাকায় কোন পণ্যের চাহিদা বেশি, আর সেই পণ্যের মধ্যে কোনগুলি আমাদের দেশে উৎপাদন করা সম্ভব সেগুলি বের করতে হবে, খুঁজে গবেষণা করতে হবে, এবং সেই সাথে সাথে সেই সকল পণ্য উৎপাদন করে আমাদের নতুন বাজার সৃষ্টি করতে হবে। আমরা সরকারে আসার পরে ইতিমধ্যে অনেক দেশ থেকে, যেমন 96 সালে আসার পর ইউরোপ ইউনিয়নের সাথে আমরা আলোচনা করে সেখানে প্রতিটি দেশে আমরা শুল্কমুক্ত কোটামুক্ত একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছিলাম, যে সেখানে একটা সুযোগ আমরা অনেক দেশের সাথে আমাদের চুক্তি হয়েছে এরপর, যে আমরা শুল্কমুক্ত প্রবেশ সৃষ্টি করার সুযোগ পেয়েছি। ঠিক সেই সাথে সাথে আমরা পরবর্তীতে আবার এসে আমাদের অন্যান্য দেশগুলি যেমন চীন, জাপান, ভারত এবং অন্যান্য প্রতিবেশী দেশ, সেখানেও আমরা একটা শুল্কমুক্ত প্রবেশাধিকার অনেকগুলি পণ্যের উপর পেয়েছি, যাতে আমাদের বাণিজ্যের একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এছাড়াও আমাদের অন্যান্য পৃথিবীর বহু দেশ, কোন দেশে কোন জিনিসের চাহিদা, কি ধরনের চাহিদা, সেটাও একটু দেখা দরকার, এবং সেভাবে যদি আমরা বুঝতে পারি, এবং আমি মনে করি বাংলাদেশের মানুষ তারা এত যোগ্য, তাদের মেধা এত ভালো, একটু সুযোগ সৃষ্টি করলে যে কোনো কিছু তারা উৎপাদন করতে পারবে, সেই সক্ষমতা বাংলাদেশের মানুষের আছে। তাদের শুধু পথ দেখাতে হবে, ট্রেনিং দিতে হবে। এটাই আমি আপনাদেরকে বলতে চাই, যে আপনারা কয়েকটি দেশ ঘুরে ওই কোন দেশ জিএসপি দিল না তাদের কাছে ধর্ণা দিয়ে না বেরিয়ে আপনি খুঁজে বেড়ান অন্য জায়গায়, অন্য মার্কেট খোঁজেন, ওরা আপনার পিছনে দৌড়াবে। কারণ আমাদের মতন বাংলাদেশ যে যত পণ্য যত দ্রুত সরবরাহ করতে পারবে, পৃথিবীর কোনো দেশ তা পারবে না। কাজে আমাদের ব্যবসায়ীদেরও সে উদ্যোগ নিতে হবে যে নতুন নতুন বাজার খুঁজে বেড়া, আর হচ্ছে আমাদের বিনিয়োগের ক্ষেত্রটা প্রসারিত করা। ইতিমধ্যে আমাদের যেমন অনেকগুলি পণ্য, যেমন ওষুধ শিল্প, পৃথিবীর 100টা দেশে আমরা এখন রপ্তানি করছি। এভাবে বহু পণ্য আমাদের কিন্তু এখন বিদেশে যাচ্ছে। আজকে পাটের সবাই এখন পরিবেশ ব্যাপারে সচেতন, পাট ও পাটজাত পণ্যের বিরাট একটা চাহিদা সৃষ্টি হচ্ছে, কারণ পাটটা হচ্ছে কৃষি পণ্য, তার একটা বিরাট বাজার রয়েছে। কাজে পাট ও পাটজাত পণ্য যত বেশি উৎপাদন করা যায় এবং আমরা বিদেশে রপ্তানি করতে পারি, এবং আমরা নিজেরা 96 সালে এসে গবেষণা করে করে আজকে আমরা পাটের জন্ম রহস্য যেমন উদ্ভাবন করেছি, কাজে আরো উন্নত মানের পাট তৈরি এবং পাটজাত পণ্য তৈরির জন্য গবেষণা করে অনেকগুলি আইটেম আমরা এখন পেয়েছি, যেগুলি এখানে আমরা উৎপাদন করতে পারি, আমরা যেটা বিদেশেও রপ্তানি করতে পারি, দেশের কাজেও আমাদের লাগতে পারে। অথচ এটা আবার কৃষি পণ্য, আমার কৃষকরা লাভবান হবে। যে এইভাবেই আমাদের রপ্তানি ও বহুমুখীকরণ করতে হবে। আমাদের দেশের বহু পণ্য আছে, আজকে বিদেশে চাহিদা আছে। আমাদের ব্যবসায়ীরা আপনারা ওই গতানুগতিক কিছু জিনিসের উপরে নির্ভরশীল না থেকে কিভাবে আমাদের রপ্তানিযোগ্য পণ্য বহুমুখীকরণ করা যায়, নতুন নতুন পণ্য কিভাবে আরো তৈরি করা যায়, সেই দিকে নজর দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। তাতে আমি মনে করি আমাদের এই ব্যবসায় প্রতিষ্ঠান থেকে, যেমন এফবিসিসিআই চেয়ারম্যান এখানে আছেন, একটা সেল আপনাদের থাকা উচিত, যাদের কাজ হবে গবেষণা করা পৃথিবীর বিভিন্ন দেশে কোন ধরনের পণ্যের চাহিদা, সেই ধরনের পণ্য উৎপাদন করবার মতো যোগ্যতা আমাদের দেশে আছে কিনা, বা আমরা পারি কিনা, বা সে ধরনের কাঁচামাল আছে কিনা, বা সেইগুলি আমদানি করা বা ভারী যন্ত্রপাতি আমদানি করা, সেগুলি আমরা করতে পারি এবং এখানে আমরা সেই ধরনের প্রতিষ্ঠা করতে পারি। ইতিমধ্যে আমরা আমাদের একটা দেশকে যদি আমরা দারিদ্র্যমুক্ত করতে চাই, অন্য দিক থেকেও আমাদের যেমন শিল্পায়নটাও দরকার, কারণ কর্মসংস্থান দরকার। সেদিকে লক্ষ্য রেখে আমরা 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে করে দিচ্ছি। যারা বিনিয়োগ করতে চান এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে করতে হবে, কারণ সেখানে সব রকম সুযোগ সুবিধা আমরা সৃষ্টি করতে পারবো, আমরা করে দিচ্ছি। যত্রতত্র যেখানে সেখানে একখানা জমি কিনে একটা শিল্প তৈরি করেই বলবেন এখন এই গ্যাস দেন, বিদ্যুৎ দেন, রাস্তা দেন, সেটা আমরা দিতে পারবো না। আমরা যে সব জায়গায় শিল্প অঞ্চল গড়ে তুলছি, সব রকম সুযোগ সুবিধা সেখানে থাকবে, সেখানে শিল্প কলকারখানা গড়ে তুলবেন। আমাকে একটা কথা চিন্তা করতে হবে, এই যে একটা ছোট ভূখণ্ড,
16 কোটি মানুষের বাস, তাদের আমার খাদ্য চাহিদা পূরণ করতে হবে। আল্লাহর রহমতে এখন আর বাংলাদেশে সেই হাহাকার নাই, বাংলাদেশ হাহাকার করে না খাদ্যের জন্য। আজকে আমরা খাদ্যে শুধু স্বয়ংসম্পূর্ণ না, আমরা খাদ্যে এখন উদ্বৃত্ত, আমরা রপ্তানিও করতে পারি। পুষ্টি চাহিদা পূরণের জন্য আমরা বিভিন্ন যেমন মাছ, মাংস, দুধ, ফল মূল, তরি তরকারি উৎপাদনও বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। আমরা কিন্তু সবসময় আমাদের চিন্তাটা এটা না যে আমার দেশের মানুষকে ক্ষুধার্ত রেখে তাদের ওই ক্ষুধার্ত হাড্ডিসার কঙ্কালসার দেহ দেখে বিদেশ থেকে আমদানি করবো আর অন্যের কাছে হাত পেতে চলবো, সেটা কিন্তু আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমাদের যতটুকু যোগ্যতা আছে, মেধা আছে, তা দিয়ে আমরা দেশকে আত্মনির্ভরশীল করব, আত্মমর্যাদাশীল করব। সেইভাবে আমরা দেশকে গড়ে তুলব এবং দেশে আমরা উৎপাদন করতে পারবো এবং আমরা রপ্তানিও আবার নিজের দেশে বাজারজাত করতে পারবো। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের অর্থনীতির মূল বিষয়টা হচ্ছে আমরা একেবারে গ্রামের মানুষ, তাদের অর্থনৈতিক উন্নতির উপর আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি। আমাদের যে প্রতিটি পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রথমবার সরকার এসে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, দ্বিতীয়বার সরকারে যখন আমরা এসেছি তখন আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা করেছি, তার সাথে প্রেক্ষিত পরিকল্পনা করেছি। তৃতীয়বার আমরা যখন এসেছি তখন আমরা সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজে এই লক্ষ্যটাই হচ্ছে দেশকে আত্মমর্যাদাশীল করা। আমরা মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি, আমরা একটি বিজয়ী জাতি। অন্যের কাছে হাত পেতে চলবো কেন? আমরা মানুষকে যেমন স্বপ্ন দেখাতে পারি, আবার সেই স্বপ্ন বাস্তবায়নও করতে পারি, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি, সেই ক্ষমতা বাংলাদেশের মানুষের আছে, এটা আমি বিশ্বাস করি। আজকে বাংলাদেশে আমাদের মাথাপিছু আয় 1466 মার্কিন ডলারে উন্নীত হয়েছে। আমি আশা করি এই মাথাপিছু আয় আরো বৃদ্ধি পেয়েছে এবং আরো বৃদ্ধি পাবে। আমরা আমাদের প্রবৃদ্ধি, যেটা অনেকে মনে করেছিল এটা কখনোই সম্ভব না, কিন্তু আমরা অসম্ভবকে সম্ভব করে আমাদের প্রবৃদ্ধি আজকে 7.11 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের লক্ষ্য আরো অনেক বেশি। আমরা 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করব। এই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করতে চাই একটা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে, বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করি, এবং সেটা যে আমরা করতে পারবো এবং আমরা যে পারি, ইতিমধ্যে কয়েক ধাপ আমরা এগিয়ে গেছি, তাতে আমরা এটা প্রমাণ করতে পারি। আজকে আমাদের আর্থসামাজিক যে উন্নয়ন সূচক, সেই সূচকগুলি অনেক বিদেশিরাও এটা স্বীকার করে দেয় যে হ্যাঁ, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ একটা বিস্ময়। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে এই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, এই অবস্থায়ও আপনারা কিভাবে অর্থনীতিকে গতিশীল রাখছেন, কিভাবে 7 ভাগের উপরে আপনারা অর্জন করলেন? কেউ কেউ এমন ভাবে ঠাট্টা করে বলে যে ম্যাজিকটা কি, সেটা জানতে চাই। তা আমি তাদেরকে স্পষ্ট বলছি, অনেক রাষ্ট্রপ্রধানও বলেছেন আমাকে, আমি তাদেরকে একটা কথাই বলেছি, আমরা দেখেন এখানে কোনো ম্যাজিক না, বিষয়টা হচ্ছে আন্তরিকতা, দেশকে ভালোবাসা, দেশকে জানা, দেশের মানুষের প্রতি একটা দায়িত্ববোধ, যে দায়িত্ববোধটা শিখেছি জাতির পিতার কাছ থেকে, তার কন্যা হিসেবে এই দেশকে আমরা উন্নত করব, এটাই হচ্ছে প্রতিজ্ঞা। এটা হচ্ছে ডিটারমিনেশন, প্রতিজ্ঞা যে আমরা এটা করব। এবং আমরা বললে যে করতে পারি, পদ্মা সেতু নির্মাণ নিজস্ব অর্থায়নে, এটাই তো বড় প্রমাণ যে আমরা পারি, আমরা পারছি, আমরা তৈরি করছি, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করে যাচ্ছি। সেই সাথে আমরা শুধু একটা দিকেই না, আমাদের আজকে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি, শিক্ষার ব্যবস্থা আমরা নিয়েছি, বিনা পয়সায় বই দিচ্ছি, আমরা আমাদের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে উচ্চ শিক্ষা পায় তার ব্যবস্থা করছি। এমনকি একেবারে ছেলে মেয়েদেরকে আমরা যে বৃত্তি দিচ্ছি, সেই বৃত্তি এখন একটা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে দিয়েছি। কেউ যদি উচ্চ শিক্ষা পিএইচডি পর্যন্ত করতে চায়, তাকে আমরা এই সহায়তা দেব, বৃত্তি দিচ্ছি, যাতে তারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এর উপর আমরা সব থেকে গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তুলতে হবে। তাছাড়া গবেষণাকে আমরা গুরুত্ব দিই, কারণ আমাদের যে চিন্তা, মেধা, সেগুলো আমরা কাজে লাগাবো, দেশকে এগিয়ে নিয়ে যাব। কাজেই সেভাবে আমাদের অর্থনৈতিকভাবে আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা মনে করি আমরা তা পারবো।
অনেকে আমাদের প্রশংসা করেন, আমরা প্রশংসা মাথা পেতে নিই, কিন্তু প্রশংসা শুনেই আবার বসে থাকে, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে, এই ডিটারমিনেশন থাকতে হবে, এই চিন্তা মাথায় থাকতে হবে, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের রপ্তানি বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমি আমাদের যারা এখানে ব্যবসায়ীরা আছেন তাদের ধন্যবাদ জানাই। কারণ 2005-06 অর্থ বছরে, অর্থাৎ বিএনপির সরকার আমলে যেখানে রপ্তানি আয় ছিল মাত্র 10.5 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে 2014-15-16 অর্থ বছরে আমাদের রপ্তানি হয়েছে 34.24 বিলিয়ন মার্কিন ডলার। এই অর্থনৈতিক মন্দায়ও আমরা যে এটা অর্জন করতে পেরেছি, সেজন্য সত্যি আমাদের ব্যবসায়ীরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর যারা রপ্তানি ট্রফি আজকে পেতে যাচ্ছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং আমি আশা করি আপনারা আরো একটু উদ্যোগ নেবেন যাতে আরো বেশি সবাইকে আমরা রপ্তানি ট্রফি দিতে পারি। যে আমি আর বেশি এটুকু বলবো না, আমি খালি বলবো যে সরকার হিসেবে আমরা কিন্তু সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন পণ্যের উপর রপ্তানি বৃদ্ধি যাতে হয় তার জন্য যেমন 2 থেকে 20% পর্যন্ত নগদ সহায়তা প্রদান করছি। তৈরি পোশাক, প্লাস্টিক খাতে রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে $2 বিলিয়ন রপ্তানি তহবিল গঠন করা হয়েছে। রপ্তানিকারকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে নিয়মিত জাতীয় রপ্তানি ট্রফি আমরা বিতরণ করছি। আমরা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে চীন মৈত্রী আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, যেখানে আমাদের বাণিজ্য মেলা ভবিষ্যতে হবে, সেই সেন্টার আমরা তৈরি করে দিচ্ছি। এটা পূর্বাঞ্চলে ইতিমধ্যে আমরা জায়গা দিয়েছি, ডিজাইন হয়ে গেছে, কার্যক্রম শুরু হয়ে গেছে। 2019 সালের মধ্যে আমরা আশা করি এটা আমরা বাস্তবায়ন করে ফেলব। আমরা ব্যবসা বাণিজ্য রপ্তানি কার্যক্রম সহজ করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছি। জয়েন্ট স্টক কোম্পানি এবং ফার্মসমূহের রেজিস্ট্রারের কার্যালয়ে অনলাইনে কোম্পানি নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো জিএসপি সার্টিফিকেট ইস্যু কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে, কারণ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আজকে ডিজিটাল পদ্ধতি সর্ব জায়গায় ব্যবহার হয়ে ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। আমদানি রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় স্মার্ট অফিস ম্যানেজমেন্ট চালু করা হয়েছে। 2 দিনের মধ্যে আমদানি সনদপত্র ইস্যু করা হচ্ছে। সেবা প্রাপ্তির পর্যায়ে সকল পর্যায়ে এখন SMS এর মাধ্যমে সব তথ্য পাচ্ছেন। SMS এর মাধ্যমেই সেবা গ্রহীতারা তাদের সমস্ত তথ্য ঘরে বসে পেয়ে যাচ্ছেন, ছুটোছুটি আর করতে হচ্ছে না। সেই সুযোগটা আমরা সৃষ্টি করে দিয়েছি। কারণ মোবাইল ফোন আগে তো সকলের হাতে ছিল না। 96 সালে আমরা যখন আসি, একটা মোবাইল ফোনের দাম ছিল 1,30,000 টাকা। টেলিফোন করলে 10 টাকা পার মিনিট, ধরলেও 10 টাকা পার মিনিট। কারণ তখন বিএনপি সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, ব্যবসারা তার একচেটিয়া ছিল, কাজে ওটা আর কেউ করতে পারবে না, উনি করতেন। আর ঢাকা চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আমরা 96 সালে এসে সমগ্র বাংলাদেশে টেলিফোন ডিজিটাল করতে শুরু করলাম। সেই সাথে মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে দিলাম, যার ফলে আজকে 3G চালু হয়ে গেছে, 4Gও চালু হয়ে যাবে। একটা ফোনের মধ্যে বিশ্বটা আপনার হাতের মুঠোয়, সেটা আমরা সুযোগ করে দিয়েছি। আন্তর্জাতিক বাণিজ্যে গতি সঞ্চারের জন্য সম্প্রতি আমরা বিশ্ব বাণিজ্য সংস্থা ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট TFA অনুসমর্থন করেছি। বিশ্ব ব্যাংকের কস্ট অফ ডুইং বিজনেস ইন্ডেক্স, বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্লোবাল কম্পিটিটিভ ইন্ডেক্স, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স ইত্যাদি বাংলাদেশের অবস্থানকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কাজে আমরা একদিকে যেমন উৎপাদন বাড়াচ্ছি, অপরদিকে আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি। তবে একটা কথা মনে রাখতে হবে, বিশ্ব এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু আপনারা জানেন যে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO বাণিজ্য উদারীকরণের ফলে আমাদের শুল্ক হ্রাস পাচ্ছে। সেখানে আমাদের ব্যবসায়ীদের বলবো যে আপনাদেরকেও আপনাদের উৎপাদনের ক্ষেত্রে যাতে একটা স্ট্যান্ডার্ড ঠিক থাকে, আন্তর্জাতিক মান বজায় থাকে এবং
বাজারজাত করার মতো উপযুক্ত হয় সেদিকে বিশেষভাবে আপনাদের নজর দিতে হবে। আপনাদের পণ্য উৎপাদনের কোয়ালিটি আপনাদের সুনিশ্চিত করতে হবে এবং সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন আমরা চাই। আজকে আমাদের দেশে কিন্তু অনেকেই বিনিয়োগের জন্য এগিয়ে আসছে। আপনারাও আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন, কারণ যেখানেই যাচ্ছি আজকে বাংলাদেশে বিনিয়োগ করতে সকল দেশই আগ্রহী এবং বড় বড় দেশগুলি বিশাল অঙ্কের অর্থ আজকে বাংলাদেশে বিনিয়োগ করছে। সেই সুযোগটা আপনাদের নিতে হবে, এটাই আমরা চাই। আমি আর বেশি কিছু না বলে শুধু এটুকু বলবো যে আমাদের চামড়া শিল্প, চামড়া খাতে রপ্তানি প্রায় ৭১ গুণ বৃদ্ধি পেয়েছে। গত অর্থবছরে এই খাতে আমরা ১,১৬০.৯৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়েছে। প্রথম শ্রেণীর বৈশ্বিক ব্র্যান্ডগুলো চামড়াজাত পণ্য এখন বাংলাদেশে প্রস্তুত হচ্ছে। এই পণ্যের প্রায় ৮৫% পর্যন্ত মূল্য সংযোজন সম্ভব হয়েছে। উদীয়মান চামড়া শিল্প খাতের অন্তর্নিহিত সকল সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে আমি ২০১৭ সালের জন্য চামড়া ও পাদুকা সহ চামড়াজাত পণ্যকে জাতীয়ভাবে বার্ষিক পণ্য বা প্রোডাক্ট অব দ্য ইয়ার হিসাবে ঘোষণা করছি। বার্ষিক পণ্য ঘোষণার প্রেক্ষিতে এই পণ্যকে সব ধরনের সহযোগিতা পণ্যদানা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাবে। সেই সাথে সাথে আমি জানি পোশাক শিল্প মাঝে মাঝে কিছু কিছু সমস্যা পড়েছে, কিন্তু সেই সমস্যাগুলো আমরা একে একে সমাধান করেছি। কারণ বিশ্বব্যাপী আজকে বাংলাদেশের এই পোশাক শিল্প বিভিন্ন দেশে যাচ্ছে এবং আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখছে। কাজে এই ক্ষেত্রটাও যাতে আরো সুন্দরভাবে চলতে পারে তার জন্য সব ধরনের সহযোগিতা সরকারের কাছ থেকে আপনারা পাচ্ছেন এবং পাবেন, এটা আমি আশ্বস্ত করতে পারি। সেই সাথে সাথে আবারও আমি বলবো যে নতুন নতুন পণ্য আপনারা খুঁজে বের করেন। এই যে বাণিজ্য মেলা হবে, পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য নিয়ে আসবে, আপনারা সেখান থেকে নিজেরাও কিছু অভিজ্ঞতা নিতে পারবেন, তারাও অভিজ্ঞতা নিয়ে যাবে আমাদের দেশে। এই যে একটা বিনিময় হবে, চিন্তা চেতনার একটা সুযোগ থাকবে, সেটা আমাদেরকে আমি মনে করি আমাদেরকেও পণ্য বহুমুখীকরণে বিশেষ সহায়তা দেবে। যাই হোক, আমরা এটাই চাই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা আর ওই ক্ষুধার্ত দরিদ্র থাকবো না, আমরা বিশ্বে মাথা উঁচু করে চলবো। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে সারা বিশ্বে উন্নত সমৃদ্ধ দেশ। সেইভাবে আমরা দেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনাদের সবার মঙ্গল কামনা করি। আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৭ শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। নতুন বছরের আনন্দ আর উৎসবমুখর পরিবেশে বিনামূল্যে নতুন ক্লাসের নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাসিত স্কুলের শিক্ষার্থীরা। প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে সারা দেশের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে এবার সারা দেশে ৩৬,৮২,২৪৫টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। সকাল ৯টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। বসা থেকে সরকার দেবে বই, বই নিয়ে এই মুহূর্তে বোঝা গেল ২০১৭ সালে আমরা পাঠ্যপুস্তক সারা দেশে আজকে বিতরণ করছি ৩৬,৮২,২৪৫টি বই। আর এই বই পৌঁছাবে আমাদের ৪,৩৫,৩৫,৯২৯ জন শিক্ষার্থীর হাতে। আমরা সবার কাছে সহযোগিতা চাই। এই শিক্ষাই আমাদের নতুন প্রজন্মকে বিশ্বমানের নাগরিক করে গড়ে তুলবে। তারাই হবে এই আধুনিক বাংলাদেশের নির্মাতা।
এদিকে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিয়ে সারা দেশে চলছে বই উৎসব। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চল আয়োজিত বিভাগীয় পর্যায়ে বই উৎসব হয় খুলনা জেলা স্কুল মাঠে। উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মিজানুর রহমান। এবার খুলনা বিভাগে মাধ্যমিক পর্যায়ে 2,42,62,117টি এবং প্রাথমিক পর্যায়ে 1,52,00,000 নতুন বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। বরিশালেও পিটিআই স্কুলে সকাল থেকে শুরু হয় বই উৎসব। উদ্বোধন করেন সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ গাউস। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে খুশি হয় শিক্ষার্থীরা। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী ও ময়মনসিংহ সহ সারা দেশের শিক্ষার্থীদের হাতে বই উৎসবের মাধ্যমে তুলে দেওয়া হয় নতুন বই। এ সময়ের বাণিজ্যে আরো থাকছে, সরকারের আলটিমেটাম শেষ হওয়ায় সকাল থেকে কাঁচা চামড়া প্রবেশ করছে না হাজারীবাগে। সীমিত পরিসরে চলছে ওয়েট ব্লুর কাজ। পুরোদমে এগিয়ে চলছে মূল পদ্মা সেতু নির্মাণ কাজ। তবে তার আগে শতভাগ প্রস্তুত করে তোলা হয়েছে নদীর দুপারের সংযোগ সড়কগুলো। এর মধ্যে শরীয়তপুরের কাওড়াকান্দি ফেরিঘাট সরিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের মাঝামাঝি সময় এ ঘাটটির উদ্বোধন করা হবে। ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহনগুলো কাঁঠালবাড়ি ঘাট হয়ে ব্যবহার করতে পারবে 4 লেনের নতুন এ সড়ক। শরীয়তপুর ঘুরে এসে রিপোর্ট করেছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মার এপারে মাওয়া সংযোগ সড়ক সেতু নির্মাণ শেষ হলে প্রায় 1.5 কিলোমিটার এই সংযোগ সড়ক ব্যবহার করে মাদারীপুরের জাজিরামুখী যানবাহনগুলো উঠবে মূল সেতুতে। এখানকার টোল প্লাজা সহ সার্বিক প্রস্তুতি পুরো শেষ। একই চিত্র নদীর অন্য প্রান্তেও। সেতু পার হয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলমুখী যানবাহনগুলো মূল সড়কে যাওয়ার জন্য প্রায় 11.5 কিলোমিটার সংযোগ সড়ক তৈরি করা হয়েছে। এই সড়কে 5টি ব্রিজ, 20টি কালভার্ট এবং 8টি আন্ডারপাসও নির্মাণ করা হয়েছে। এই সংযোগ সড়কের সঙ্গে যোগ করা হয়েছে এলজিইডি এবং রোডস অ্যান্ড হাইওয়ের 6 কিলোমিটার সড়ক, যেটি পদ্মা সেতুর সংযোগ সড়কের সঙ্গে যোগ করবে কাঁঠালবাড়ি ফেরিঘাটকে। ফলে সেতু তৈরির আগেই ফেরিতে চলাচলকারী গাড়িগুলো এখন থেকেই পাবে সংযোগ সড়কের সুবিধা। পূর্ব দিক থেকে আগত যে খুলনা ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা 1 ঘন্টা কমিয়ে দিলাম। আমাদের এই 3টা অ্যাপ্রোচ, আমরা 3টা যে আমাদের প্যাকেজ শেষ করার সাথে একটা বিরাট সুফল আমরা দেখতে পাচ্ছি। এদিকে সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাটটিকে 5 কিলোমিটার এগিয়ে আনা হয়েছে কাঁঠালবাড়িতে। ফলে ফেরিতে চলাচলের ক্ষেত্রে সময় কমে আসবে 1 ঘন্টা। 29 একর এলাকা জুড়ে নির্মিত এই ফেরিঘাটটি চলতি মাসে চালু করা হবে। আমরা আশা করছি এটা জানুয়ারির 10 থেকে 15 তারিখের ভিতরে আমরা উন্মুক্ত করতে পারবো। আমাদের দূরত্ব কমে যাবে 5 কিলোমিটার, আমাদের সময় বাঁচবে 40 মিনিট। এটা তেল সাশ্রয় হবে এবং জনগণের জন্য একটা বিরাট উপকার হবে। 16 কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁঠালবাড়িতে 4টি ফেরি, 2টি লঞ্চ ও 1টি স্পিডবোটের ঘাট থাকবে। পদ্মা সেতুর জন্য যাদের দীর্ঘদিনের অপেক্ষা তারা এখন হাতের আঙ্গুলে দিন গুনছেন। চলতি মাসের মধ্যেই এই কাঁঠালবাড়ি ফেরিটি খুলে দেওয়া হলে একই সঙ্গে চালু করে দেওয়া হবে পদ্মা নদীর দুপারের সংযোগ সড়কগুলো। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় দূরত্ব, সময় এবং জ্বালানি খরচ কমে আসার পাশাপাশি মূল সেতু চালুর 2 বছর আগে থেকেই পাওয়া সম্ভব হবে সুফল। এহসান জুয়েল, সময় সংবাদ, শরীয়তপুর। বুড়িগঙ্গা শীতলক্ষার পর এবার নতুন করে দূষণের শিকার হচ্ছে ধলেশ্বরী। নদী তীরেই গড়ে ওঠা চামড়া শিল্পনগরীর বর্জ্যে ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি, যার ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে আশপাশের জনজীবনে। প্রকল্পের পরিচালক বলছেন, পরীক্ষামূলকভাবে কিছুদিন আগে প্রকল্পের বর্জ্য পরিশোধনাগার থেকে কেমিক্যাল মিশ্রিত পানি ফেলা হয়েছে নদীতে। দেখুন আমার করা একটি রিপোর্ট। আব্দুল মালিক, বয়স 70-এর কাছাকাছি, থাকেন ধলেশ্বরীর তীরে। দেখেছেন এই নদীর বিভিন্ন রূপ, রুই, কাতল, চিতল, বোয়াল সব মাছ ধরা পড়তো এই নদীতে। তবে এখন সেই চিত্র খুব দ্রুতই হয়তো ইতিহাসে রূপ নেবে। গেল কয়েক মাস ধরে এই নদীতে নেই মাছ, আর পানির রঙও ধরেছে কালচে বর্ণ, কারণ নদীর তীরেই গড়ে উঠেছে চামড়া শিল্পনগরী। ট্যানারি বিষাক্ত বর্জ্যের পরীক্ষামূলক পরিশোধনের পর তা ফেলা হয়েছে নদীর জলে। 20 দিন আগে বোয়াল মাছ, ইয়া মাছ
মিনি মাছ অনেক জাতি মাছ মইরে গাঙ্গা বাইশ হয়েছে। ট্যানারি পানি নামার পরে আপনার অনেক ক্ষয়ক্ষতি হইতেছে, পানি গ্যাস হইতেছে। ইয়ার আগে নদীতে অনেক মাছ ছিল, আর বোয়াল চিতল ট্যানারির পচা পানি নাই, নদীতে কোনো মাছই নাই। এই যে পানিতে মনে করেন শরীর খালি খাই যায়। শিল্পনগরীর শেষ প্রান্তে খোলা আকাশের নিচে স্তূপ আকারে ফেলা হচ্ছে চামড়ার ছেঁড়া অংশ আর জিলেটিং। দুর্গন্ধ ছাড়াও ভয়ঙ্কর পরিবেশ দূষণ করছে এই বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত চামড়ার অংশ। ফলে আশপাশের বাসিন্দাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। খাইতেছে তো এমন হঠাৎ করে বাতাসে দুর্গন্ধ ছড়াই গেছে যে ছাত্ররা খাবার বাদ দিয়ে তারা উঠে চলে আসছে। জিলি কাটিং নদীর পাড়ে ছাড়তেছে, এগুলা মলার দুর্গন্ধ হইতেছে। এগুলার কোনো একটা বক্স নাই, কোনো ডাস্টবিন নাই, কিছু নাই। কিছুদিন আগে পরিশোধনাগার থেকে নদীতে বর্জ্য ফেলার কথা স্বীকার করলেও প্রকল্পের এই পরিচালক বলছেন এর ফলে নদীতে কোনো দূষণ হয়নি। 1.5 মাস আগে একদিন ওরা এক্সপেরিমেন্টালি চালাইছিল, বেশি করে কোনো মাছ মারা যায়নি। এটা একটা মিথ্যা কথা। কিছু স্লাস হবে, আমাদের একটা পাশে পুকুর আছে, ওই যে আমরা ডাম্পিং পুকুর বলি, সেখানে নিয়ে আমরা করতেছি, আর বাদ বাকিটা হয়তো নদীতে ফালাইতেছে আমি জানি না। কিন্তু চাইনিজরা এখনো আমাদের সেই ডিক্লারেশন দেয় নাই যে আমরা নদীতে ফালাইতেছি। বুড়িগঙ্গা শীতলক্ষার পরে এবার ধলেশ্বরী। পরিবেশ দূষণের মারাত্মক শিকার হতে যাচ্ছে আরেকটি নদী। সাভারের চামড়া শিল্পনগরীর বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করলে অন্য দুটি নদীর মতো ঢাকার আশপাশের এই নদীটিকেও পড়তে হবে চরম বিপর্যয়ের মুখে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, সাভার। সরকারের আলটিমেটাম অনুযায়ী আজ থেকে কোনো কাঁচা চামড়া ঢুকছে না হাজারীবাগের ট্যানারি শিল্প এলাকায়। এ মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, হাজারীবাগ এলাকায় আমি আছি, একটি কারখানার ভেতরে আছি, ট্যানারি কারখানার ভেতরে আছি। তো সরকারি দুটি নির্দেশনা আছে, একটি হচ্ছে ডিসেম্বরের পর থেকে কাঁচা চামড়া হাজারীবাগে ঢুকবে না, এবং জানুয়ারির 1 তারিখ থেকে এখানের যে ওয়েটগুলোর কাজ করা হয় চামড়া প্রক্রিয়াজাতকরণের সবচেয়ে যেটা দূষণকারী অংশ, সেই অংশটি করতে হবে সাভারের পরিকল্পিত চামড়া শিল্পনগরীতে। কিন্তু আমরা এখানে সকাল থেকে যেটা দেখেছি সেটা এখানে কাঁচা চামড়া প্রবেশ করতে দেখিনি নতুন করে, কিন্তু এখানে কিন্তু ওয়েটগুলোর কাজ যেটা বন্ধ থাকার কথা আজকে থেকে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে, সেটা কিন্তু আমরা হতে দেখেছি। আপনি এখন দেখতে পাবেন যে কয়েকটি ড্রাম এখানে চলছে, যে ড্রামগুলোই মূলত, যে ড্রামের ভেতরেই মূলত ওয়েটগুলোর কাজ করা হয়ে থাকে, এবং এই ড্রামগুলোতে থেকেই যে পানি অর্থাৎ তরল বর্জ্য আসে সেগুলোই হচ্ছে সবচেয়ে বেশি দূষণকারী অংশ। তো আমরা মালিক পক্ষের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা আসলে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে। এখানে যে চামড়াগুলো প্রবেশ করেছে সেই চামড়াগুলো তারা এখান থেকেই প্রসেস করতে চান, সেজন্য তাদের কিছুটা সময় লাগবে। এদিকে আবার শিল্প মন্ত্রণালয় থেকে কিন্তু নির্দেশনা আছে, ওয়েটগুলোর কাজ এখানে করলে গ্যাস বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আবার এখানে কিন্তু চামড়ার যে পরবর্তী প্রসেস অর্থাৎ ফিনিশিং এর কাজগুলো কিন্তু এখানেই হবে। তো সেই জায়গা থেকে যদি গ্যাস বিদ্যুৎ অর্থাৎ ইউটিলিটি সার্ভিসগুলো বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা যে পরবর্তী কাজগুলো করবে সেই জন্য যে তাদের যে এনার্জি দরকার, সেই এনার্জিটা তারা কিভাবে পাবে। তো নানানভাবে কিন্তু শিল্প মালিকরা কিন্তু এখানে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে। বর্তমান যে এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো আছে, ডিসিশনগুলো আছে, সেই ডিসিশনগুলো কিভাবে বাস্তবায়ন হবে সেই জিনিসগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা কিন্তু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন। তো স্বাভাবিকভাবে আমরা সকাল থেকে যেটা দেখেছি, এই এলাকাতে কিন্তু নতুন করে কোনো কাঁচা চামড়া প্রবেশ আমাদের চোখে পড়েনি, এবং কিন্তু ওয়েটগুলোর কাজ কিন্তু চলছে এবং বেশ কিছুদিন কিন্তু চলবে। শিল্প মালিকরা এমনটাই কিন্তু বলছেন, অর্থাৎ এখানে যে কাঁচা চামড়াগুলো আছে তারা এখান থেকে সেগুলো প্রসেস শেষ করতে চান। তো ইমতিয়াজ, এই ছিল এখন পর্যন্ত হাজারীবাগ এলাকার সর্বশেষ খবর। দর্শক, আজ থেকে হাজারীবাগের সব ধরনের ওয়েটগুলোর কাজ বন্ধ রাখার কথা থাকলেও এখনো সেই কাজ চলছে। আর সেই খবরাখবর জানাতে হাজারীবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। প্রতিদিনের সূর্যই নতুন, কিন্তু আজকের সূর্য জানান দিচ্ছে এসেছে আরও একটি নতুন বছর। বিশেষজ্ঞরা বলছেন প্রায় 4.5 দশকের এক সময়ের নিঃস্বরিক্ত বাংলাদেশ এখন অনেকটাই সচ্ছল, কিন্তু অর্থনৈতিক উন্নতি হলেও কমছে মানুষের মর্যাদা। ক্রমাগতভাবে বাড়ছে ধনী গরিব আর গ্রামের শহরের বৈষম্য। নতুন উপসর্গ হিসেবে যোগ হয়েছে জঙ্গিবাদ। নতুন বছরে তাদের আশা সকল বৈষম্যের প্রাচীর ভেঙে সর্বস্তরে বিকশিত হোক গণতান্ত্রিক ধারা। আশরাফুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। তখনও সূর্যের ঘুম ভাঙেনি, অবশ্য সেদিকে তাকাবার সময়ও নেই আইওয়ালের। দুই ছেলেকে সঙ্গে করে কনকনে শীতে হাজির হয়েছেন সবজি খেতে। মানিকগঞ্জের এই কৃষক যখন সবজি খেতে ব্যস্ত, তখন তার স্ত্রী সালমার পুরো জীবনটাই কাটছে রান্নাঘরে। বলা চলে কৃষি আর কৃষকই উন্নয়নের মূল চালিকা শক্তি, কিন্তু সারা বছর মাটির দিকে উবু হয়ে সোনার ফসল ফলানো এসব প্রান্তিক মানুষদের আকাঙ্ক্ষায় কিভাবে ধরা দেয় নতুন বছর।
আমরা তো ভাই আশা করি সরকারের কাছে যে আমাগো যে আমরা যে পরিস্থিতি যেভাবে পরিশ্রম করি এইভাবে থেকে যদি আমরা ন্যায্য মূল্য পাই এটি আমরা সন্তুষ্ট। কিছু লেগে আমরা তো ন্যায্য মূল্য পাই না, ন্যায্য মূল্য পাইলে আমরা সন্তুষ্ট। সমাজচিন্তকরা বলছেন বর্তমান বাংলাদেশ সচ্ছল হয়েছে অনেক, বেড়েছে জিডিপি আর রেমিটেন্সের প্রবাহ, কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি কৃষকের ন্যায্য মজুরি। যা হয় চিরকাল যা হয়ে আসছে, যাদেরকে নরম পায় তাকে সবাই ঠকায়, কাজেই মধ্যস্বত্বভোগীরা সুযোগ নিচ্ছে, এরা বঞ্চিত হচ্ছে মাঝখান থেকে। এটা দূর করার জন্যে একটা উদ্যোগ নিতে হয়। সেই উদ্যোগটা কে নেবে? সরকার একা নেবে না, সমাজকে এগিয়ে আসতে হবে। মানিকগঞ্জের ডাকুলি গ্রাম থেকে রাজধানী ঢাকা মাত্র 60 কিলোমিটারের পথ। তুমুল ব্যস্ততার এই শহর যেন প্রত্যাশার চাহিদার বেলুনে ঠাসা। 2016 সাল ভালো ছিল, আর 17 সালে পুরোটা সময় আসলে ট্রাভেলিং এর উপরে থাকতে চাই। তো আমার টার্গেট হচ্ছে গভর্নমেন্ট জব করা আর ভালো একটা যেন ক্যারিয়ার করতে পারি। শহর আর গ্রামের বৈষম্য কমুক নতুন বছরে, কল্যাণ রাষ্ট্রের পথে হাঁটুক বাংলাদেশ, দূর হোক জঙ্গিবাদ, এমনটাই চাওয়া বিশিষ্টজনদের। গণতন্ত্র দরকার। গণতন্ত্রের ধারণাকে এখন নির্বাচনতন্ত্রে সীমাবদ্ধ করে ফেলছে। গণতন্ত্র তো জনগণের শাসন ব্যবস্থা, যার দ্বারা জনগণের সর্বাঙ্গীন কল্যাণ হবে। প্রত্যাশা একটাই, যে এদেশে সাম্প্রদায়িকতা থাকবে না, পৃথিবীর কোথাও সাম্প্রদায়িকতা থাকবে না। নতুন বছরে ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক প্রিয় মাতৃভূমি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিনিয়োগ ঝুঁকিমুক্ত করতে পুরনো আইন সংস্কার করে বিনিয়োগ বান্ধব নতুন আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি মিলনায়তনে উন্নয়নের জন্য নগরায়ন ও ভূমি সমস্যা শীর্ষক সেমিনারে কথা বলেন আইনমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, উন্নত প্রযুক্তির মাধ্যমে আইনি সেবায় শীঘ্রই ই জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ ইকোনমিস্ট ফোরামের তৃতীয় এ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ বিশিষ্ট অর্থনীতিবিদ ও নগর বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীরা যাতে বিনিয়োগে উদ্বুদ্ধ হয় এবং বিনিয়োগ ঝুঁকিমুক্ত থাকে সে ব্যাপারে পুরনো আইন সংস্কার করে নতুন আইন প্রণয়ন করা হবে। আইনি জটিলতা নিরসনে আমরা খুব দ্রুতই ইলেকট্রনিক জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন করব। ভারতে 1 জানুয়ারি থেকে এটিএম মেশিনের মাধ্যমে দিনে সর্বোচ্চ 4,500 রুপি তোলা যাবে। এর আগে একদিনে 2,500 রুপি তোলা যেত, তবে সপ্তাহে 24,000 রুপির বেশি তুলতে না পারার সিদ্ধান্ত বহাল থাকবে। 500 ও 1,000 রুপির নোট পরিবর্তনের সময়সীমা শেষ হওয়ার পরদিনে সিদ্ধান্ত নিল সরকার। নোট পরিবর্তনের শেষ দিন ব্যাংকগুলোতে খুব একটা ভিড় দেখা যায়নি। কি পরিমাণ নোট এখন পর্যন্ত জমা পড়েছে সে বিষয়ে ব্যাংকগুলোর কাছে জানতে চেয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ধারণা করা হচ্ছে 90% বেশি নোট এরই মধ্যে জমা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। ধারণা করা হচ্ছে এতে নোট বাতিলের সিদ্ধান্তের প্রভাবের বিষয়ে তুলে ধরবেন তিনি। গত 8 নভেম্বর ভারতে 500 ও 1,000 রুপির নোট বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের দরপতনের মধ্য দিয়ে বছরের শেষ কার্যদিবস পার করেছে। অ্যাপল সহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল দর হারানোর শীর্ষে। যদিও মার্কিন এ পুঁজিবাজারে বেশিরভাগ সূচক 2016 সালের নেট হিসেবে ভালো অবস্থানে আছে। S&P 500 সূচক কমলেও বেঞ্চমার্ক সূচক বার্ষিক 9.5% বৃদ্ধি পেয়েছে। এমনকি নভেম্বরে মার্কিন নির্বাচনে ট্রাম্পের বিজয়ে ডাও জোন্সের শিল্পখাতের সূচকের পতন হলেও সার্বিকভাবে 13.4% বেড়েছে। এদিকে জানুয়ারি মার্চ প্রান্তিকে অ্যাপল 10% উৎপাদন কমাবে এমন একটি প্রতিবেদন প্রকাশ হওয়ায় শুক্রবার প্রতিষ্ঠানটির শেয়ার 0.8% দর হারায়। এছাড়া মাইক্রোসফট এবং অ্যালফাবেটের শেয়ারের দাম কমেছে 1%। এ সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বছরের প্রথম দিনই নতুন বই হাতে পেয়ে কোমলমতি শিশুদের উচ্ছ্বাস। আগামীতে সহজ ও যুগোপযোগী বই বের করার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর। পুরোদমে এগিয়ে চলছে মূল পদ্মা সেতু নির্মাণ কাজ। শতভাগ প্রস্তুত নদীর দুপারের সংযোগ সড়ক। কাওড়াকান্দি ফেরিঘাট সরিয়ে নেওয়া হয়েছে কাঁঠালবাড়িতে।
রপ্তানির পাশাপাশি দেশের পণ্য বাজার তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন। বুড়িগঙ্গা শীতলক্ষার পর এবার দূষণের শিকার ধলেশ্বরী। চামড়া কারখানার বর্জ্যে বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি। ক্ষতিকর প্রভাব আশপাশের জনজীবনেও। জমকালো আয়োজনে দেশে দেশে চলছে 2017 বরণ উৎসব। কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের ভিড়। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।